দেখবেন আমি হুবহু পড়ছি না। একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে 297 জন এই নবনির্বাচিত প্রার্থীর মধ্যে পিএইচডি স্নাতকোত্তর এইটার হারটাও এটাকে আমরা উচ্চশিক্ষা হিসাবে ধরেছি যে 81.48%, 242 জন প্রার্থী এই ইয়ার মধ্যে পড়ে। আর এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে নির্বাচিতদের মধ্যে উচ্চশিক্ষিতের হার বেশি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেই উচ্চশিক্ষিত ছিলেন 70.14, আর সেটা 81.48 হয়েছে নির্বাচিতদের মধ্যে। আবার স্বল্প শিক্ষিত, যেটা এসএসসির নিচে বা স্বশিক্ষিত যেটা আমরা ধরেছি, এটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ছিল 9.48, সেটা বিজয়ীদের মধ্যে দাঁড়িয়েছে 3.37। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের সাথে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে দেখব যে এটার সাথে উচ্চশিক্ষিতের হার সেটার চেয়ে এখানে কম। এখানে আমরা দেখেছি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের মধ্যে 82.60% ছিল, আর এখানে দ্বাদশ জাতীয় সংসদ আর স্বল্প শিক্ষিতের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই নির্বাচনে একটু তুলনামূলকভাবে বেশি নির্বাচিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটা ছিল 2.34, আর এখানে এবারের নির্বাচনে হয়েছে 3.37। তার মানে এই প্রবণতাটাকে আমরা নেতিবাচক বলছি যে এটা উচ্চশিক্ষিত একটু কম হয়েছে, আবার স্বল্প শিক্ষিত বেশি হয়েছে নির্বাচিত। এরপরে আমরা যদি পেশার দিকে যাই, পেশার ক্ষেত্রে আমরা দেখছি যে 297 জন সংসদ সদস্যের 182 জনের পেশাই হচ্ছে ব্যবসা। এখানে 61.28 এটা দাঁড়ায়। এখানে আইনজীবী আছেন 36 জন, মানে 12.12, আর শিক্ষকতার সাথে আছেন 22 জন, এটা 7.40। আর এখানে ব্যবসায়ীদের মধ্যে আধিক্য আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, এখানে 69.86। আর আইনজীবীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে 24 জন আইনজীবী আছেন জাতীয়তাবাদী দল থেকে, 8 জন আইনজীবী জামাতে ইসলামী থেকে, জাতীয় নাগরিক পার্টিতে আছে 2 জন, এছাড়াও 2 জন আছেন, তার মধ্যে একজন আন্দালিব রহমান পার্থ বিজেপি থেকে, স্বতন্ত্রের মধ্যেও আছে। আর এখানে আমরা এই প্রতিদ্বন্দ্বিতার তুলনায় আমরা দেখেছি যে ব্যবসায়ীদের হার প্রতিদ্বন্দ্বিতার তুলনায় বেশি। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আমরা দেখেছিলাম 49.26, নির্বাচিতদের মধ্যে দেখছি 61.28। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আবার ব্যবসায়ীর হারটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটা ছিল 66.89, এবার যেটা হয়েছে এই 61.28, একটু কমেছে। মামলার ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে 35-এর নিচে খুবই কম, 3.70। 35 থেকে 55 এই বয়সটা আছে 85 জন, মানে 28.61। আর 55 থেকে 75 আছে 180 জন, 60.61। আর 75-এর ঊর্ধ্বে আছে 19 জন, 6.40। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে নির্বাচিতদের মধ্যে যে কয়েকজন মানে তরুণ নির্বাচিত হয়েছেন তারা সকলেই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির, 35 বছরের কম তাদের। আর 19 জন নির্বাচিত হয়েছেন যারা 75 ঊর্ধ্ব, তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। মামলার ক্ষেত্রে আমরা
যেটা দেখেছি যে এখানে বর্তমান মামলা আছে 47.81% প্রার্থীর বিরুদ্ধে, অতীতে ছিল 62.28, এবং উভয় অতীত বর্তমানে যাদের ছিল তাদের 31.99 ভাগ। এটা হত্যা বা হত্যা প্রচেষ্টা মামলা। এখানে বর্তমান ক্ষেত্রে দেখেছি 43 জনের বিরুদ্ধে বর্তমানে আছে, এটা 14.48 ভাগ। 42 জনের বিরুদ্ধে অতীতে ছিল 14.14, আর 12 জনের বিরুদ্ধে উভয় সময়ে ছিল এখানে 4.04। এটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় আমরা দেখেছি যে এখানে নির্বাচিতদের মধ্যে এটা মামলা সংশ্লিষ্ট প্রার্থীর হার বেশ খানিকটা বেশি আর কি, এটা তুলে ধরেছি। এটা শুধু ফৌজদারি মামলা যেটা 302 ধারার না, সেটার ক্ষেত্রেও যেমন বেশি, আবার হত্যা বা হত্যা প্রচেষ্টা মামলার ক্ষেত্রেও বেশি। আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের সাথে যদি তুলনা করা যায়, সেখানেও দেখা যায় যে মামলা সংশ্লিষ্টদের হার এবারের নির্বাচিতদের মধ্যে বেশি। সেটা সাধারণ ফৌজদারি মামলার ক্ষেত্রেও যেমন, এবং হত্যা বা হত্যা প্রচেষ্টার মামলার ক্ষেত্রেও এটা বেশি। আমরা আয়ের ক্ষেত্রে দেখেছি যে এখানে স্বল্প আয়ের 33 জন নির্বাচিত হয়েছেন, 11.11 ভাগ তাদের ইয়াটা। আবার কোটি টাকার অধিক বছরে আয় করেন এরকম আছেন 46 জন, তার মানে 15.49 ভাগ। এখানে বছরে কোটি টাকার অধিক আয়কারী আমরা 43 জনকে দেখেছি যে তারা, অর্থাৎ 20.57 ভাগ, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে। আর এখানে প্রতিদ্বন্দ্বিতার তুলনায় কোটি টাকার অধিক আয়কারীর হার এটা বৃদ্ধি পেয়েছে। এটা ছিল প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিল 4.89 ভাগ, নির্বাচিতদের মধ্যে 15.45 ভাগ। আবার স্বল্প আয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা কমে গিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে স্বল্প আয়ের ছিল 41.06 ভাগ, আর এটা কমে দাঁড়িয়েছে নির্বাচিতদের মধ্যে 11.11। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে তুলনা করলেও দেখা যায় যে এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই 5 লাখ টাকার কম যারা আয়কর, এটা হারটা বৃদ্ধি পেয়েছে। এটা 5.01 ভাগ ছিল, এটা হয়েছে 11.11। আর এটা কোটি টাকার অধিক আয়কারী, এটা ছিল 37.12, সেটা হয়েছে 15.19 ভাগ। নর্মালি যেটা দেখা যায় যে আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে যারা স্বল্প আয় করে তাদের প্রতিদ্বন্দ্বিতার হারটা আমরা দিনে দিনে দেখছিলাম যে নিম্নগামী, এবং যারা অধিক আয় করে তাদের অংশগ্রহণের প্রবণতাটা দেখছিলাম আমরা ঊর্ধ্বগামী। কিন্তু এইবারে কিন্তু এই ফর্মুলাটা মানে খাটেনি। এবার দেখা গিয়েছে কিছুটা ব্যতিক্রম, উল্টা দেখা গিয়েছে। এবার যারা মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা স্বল্প আয়ের যে প্রার্থীদের দেখেছি, যে তারা নির্বাচিতদের মধ্যে দেখেছি যে 5.01 ভাগ ছিল। এইবার সেই স্বল্প আয়ের এটা দাঁড়িয়েছে 11.11। মানে নর্মালি যেটা হয়, যতদিন যায় স্বল্প আয় কমে যাচ্ছিল আর অধিক আয়টা বেড়ে যাচ্ছিল। আর এখানে আমরা দেখেছি যে অধিক আয় এটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 37.12 ছিল, এবার সেটা হয়েছে 15.19 ভাগ। তার মানে অধিক সম্পদের মালিকদের ইয়েটা কিছুটা মানে আয়ের ইয়েটা কিছুটা কমেছে। আমরা শীর্ষ উপার্জনকারী 10 জনের এখানে একটা ইয়ে দিয়েছি, এখানে আপনারা দেখতে পারেন। এবং এখানে এই 10 জনই বাংলাদেশ। আপনাদের কাছে যে পেপারটি আমরা এখানে উপস্থাপন করব সবার কাছে সেটি আছে, আর সে কারণে আমি এটা হয়তো হুবহু করব না,
এটার অংশ বিশেষের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা সকলেই জানি যে 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এই নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। 300 আসনের নির্বাচন হওয়ার কথা থাকলেও শেরপুর 3 আসনের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরলোক গমন করায় সেটা স্থগিত করা হয়। 299টি আসনের নির্বাচন হয়। এর মধ্যে চট্টগ্রাম 2 এবং 4 এই আসনগুলোর ফলাফল স্থগিত রাখা হয়েছে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে। 297টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, যদিও আমরা জানতে পেরেছি যে ওই 2টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এগিয়ে আছে। নির্বাচনে কে কতটি আসন পেয়েছে আপনারা জানেন, আর আমি এখানে নতুন করে বলছি না। তবে আমরা দেখেছি যে এই নির্বাচনে এটা জোটগতভাবে অনেকগুলো দল লড়েছেন। একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে একটা জোট, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটা 11 দলীয় জোট। এটা ছাড়াও বাম দলগুলোর একটা জোট হয়েছিল, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এখানে আমরা দেখেছি যে ফলাফলে যেটা দেখা যায় যে এখনও আমরা দ্বিদলীয় বৃত্তেই ঘোরাফেরা করছি, কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 212টি আসন পেয়েছে, জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77টি আসন পেয়েছে, বাম জোটের যে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট তারা একটি আসন পায়নি। তার মানে যতগুলো আসনের ফলাফল হয়েছে, 2 জোটের বাইরে মাত্র একটি আসন গিয়েছে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা একটি আসন পেয়েছে, আর বাকি 2 জোটের মধ্যে ভাগ হয়েছে আসনগুলো। আর এখানে আমরা দেখেছি যে মন্ত্রিসভা গঠিত হয়েছে ইতোমধ্যেই, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরেও জোট সঙ্গী হিসাবে যারা ছিলেন তার মধ্যে গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ থেকে দুইজনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পেয়েছিলাম 85 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই নির্বাচনে। এর মধ্যে 7 জন বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 10 জন নারীকে দেয়া হয়েছিল প্রার্থী হিসাবে, এর মধ্যে 6 জন বিজয়ী হয়েছে। আর এই আরেকজন বিজয়ী হয়েছেন স্বতন্ত্র রুবিন ফারহানা, তিনিও একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন, আগে সংসদ সদস্য ছিলেন। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের মধ্যে আমরা 79 জনকে দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্য থেকে 4 জন বিজয়ী হয়েছেন এবং এই 4 জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। এখানে ভোটের পার্সেন্টেজগুলা উল্লেখ করেছি। এখানে গণভোটের ফলাফলে আমরা দেখেছি যে 7,76,95,023 জন তারা গণভোটে অংশ নিয়েছিলেন। এটা শতকরা হারে 60.26%। হাঁ ভোট পড়েছে 4,80,74,420টি, এটা 62.03% হয়। আর না ভোট পড়েছে 2,25,65,627টি, যেটা পার্সেন্টেজে হয় 28.41। আর এখানে বাতিল ভোটের সংখ্যাও প্রচুর ছিল। বাতিল ভোট 74,22,637টি বাতিল ভোট ছিল। এটা 10-এর কাছাকাছি পার্সেন্টেজ, 9.55। আমরা এই আজকের এই সংবাদ সম্মেলনে এই যারা বিজয়ী হয়েছেন তাদের হলফনামা বিশ্লেষণ করে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো তুলে ধরব।
তা যে 297 জনের তথ্য আমরা পেয়েছি, তাদের তথ্যটা এখানে উপস্থাপিত হবে। প্রথমেই শিক্ষা সংক্রান্ত যে তথ্য, আর এখানে সম্পদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে 297 জন যারা নির্বাচিত হয়েছেন, তার 271 জনেই কোটি টাকার অধিক সম্পদের মালিক। 5 কোটি টাকার অধিক সম্পদের মালিক আছে 62.96 ভাগ। এটা আমরা এই বিশ্লেষণে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতার তুলনায় কোটিপতিদের নির্বাচিত হওয়ার হার এটা বৃদ্ধি পেয়েছে। এটা কোটিপতিদের প্রতিদ্বন্দ্বিতার হার ছিল 55.63 ভাগ, আর নির্বাচিত হয়েছে 91.25 ভাগ। আর স্বল্প সম্পদের মালিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 18.71 ভাগ, নির্বাচিত হয়েছে 0.67 ভাগ। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে যদি আমরা তুলনা করি, তবে এখানেও কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটা ছিল 89.97, কিছুটা বেড়ে হয়েছে 91.25। আবার স্বল্প সম্পদের ক্ষেত্রে ওখানে ছিল, দ্বাদশে ছিল 3.01, এটা কমে দাঁড়িয়েছে 0.67 ভাগ। তো এখানে দেখা যাচ্ছে যে সম্পদের ক্ষেত্রে আমরা দেখছি যে স্বল্প সম্পদের যারা মালিক তাদের অংশগ্রহণ হ্রাস পাচ্ছে, আর অধিক সম্পদের মালিক এটা বৃদ্ধি পাচ্ছে। আয়ের ক্ষেত্রে আমরা উল্টা চিত্র দেখেছিলাম। এখানে শীর্ষ সম্পদশালী যে 10 জন, এই 10 জনের মধ্যে আমরা 9 জন দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আর একজন স্বতন্ত্র প্রার্থী। ঋণের ক্ষেত্রে আমরা দেখছি যে 147 জন, 297 জনের মধ্যে 147 জনের ঋণ আছে, প্রায় অর্ধেক এটা। আর এখানে এই এখানে 5 কোটি টাকার অধিক ঋণ 36 জনের। আর ঋণ গ্রহীতাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঋণ গ্রহীতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে। আর এখানে আমরা দেখছি যে ঋণ গ্রহীতাদের হার প্রতিদ্বন্দ্বিতার তুলনায় বেশি। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিল 25.62, আর এটাতে 49.49। আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনাতেও ঋণ গ্রহীতার হার বেশি। এখানে 44.81 ভাগ ছিল, এবারে 49.49 ভাগ। যদিও ঋণ গ্রহণ এটা কি বলা যায় যে অপরাধের মধ্যে পড়ে না, এটা হ্যাঁ। শীর্ষ ঋণ গ্রহীতা 10 জন, এখানে আমরা দেখছি 10 জনই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আয়করের ক্ষেত্রে আমরা এখানে 297 জনের মধ্যে 268 জনের আয়কর প্রদানের তথ্য এখানে পেয়েছি। আর আয়কর প্রদানকারীদের মধ্যে এই স্বল্প আয়ের আয়কর প্রদান অর্থাৎ 5,000-এর কম 14.18, লক্ষাধিক আমরা দেখেছি 50.75 ভাগ, আর 10 লক্ষের অধিক দেখেছি 20.53 ভাগ। এখানে আমার কাছে এমন কিছু সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে শুধুমাত্র প্রত্যয়নপত্র তারা দিয়েছেন, বিবরণীটি দেননি, আয়কর বিবরণী দেননি। এখানে এটা আপনার সাথে কি আছে। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় বিজয়ীদের কর প্রদানকারীর হার বেশি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ছিল 65.10 ভাগ, আর এখানে তো আমরা দেখছি 90.24 ভাগ। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এটাও বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিজয়ীদের মধ্যে ছিল 76.92 ভাগ,
এবার তার সেটা বেড়ে 90-এর উপরে গিয়েছে। এই হলো মোটামুটি তথ্য, এবং এই তথ্য বিশ্লেষণ করে অন্তত এইটুকু ধারণা হলো যে আমরা কি ধরনের জনপ্রতিনিধি পেলাম এই নির্বাচনের মধ্য দিয়ে। এবং সেখানে আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিচারে উচ্চশিক্ষিতের একটা প্রাধান্য আছে, তবে এই আইন প্রণেতাদের মধ্যে স্বল্প সংখ্যক হলেও এখানে স্বল্প শিক্ষিত আছেন। আবার এখানে আমরা দেখছি যে ব্যবসায়ীদের আধিক্য, পারিবারিকভাবে অনেক সম্পদ, অর্থাৎ নিজের এবং পরিবারের মানে নির্ভরশীলদের তারা সম্পদশালী, এটা আমরা দেখছি। এবং অর্ধেক প্রায় যারা ঋণগ্রস্ত, যদিও খেলাপি এরা না, আয়কর প্রদানকারীদের মধ্যে 10 ভাগের 9 ভাগ তারা আয়কর দিচ্ছেন। এবং এখানে প্রার্থীদের মধ্যে অনেকের বিরুদ্ধে এই হত্যা বা হত্যা প্রচেষ্টা মামলা সহ অনেক ফৌজদারি মামলা আছে। তবে এটাও ঠিক যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এই বিষয়টাও এখানে বিরল না, এটা আছে। আর আমরা শেষ করেছি যেভাবে, যে সেটা এরকম যে আসলে গণ অভ্যুত্থানের পর তো এই নির্বাচনটা নিয়ে মানুষের মধ্যে অনেক প্রত্যাশা ছিল, এটা একটা সম্ভাবনার নির্বাচন ছিল। এবং গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল যে আর যেন কর্তৃত্ববাদের উদ্ভব না হয়, মানুষ যেন ভোটাধিকার ফিরে পায়, গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়, সকল ধরনের বৈষম্যের অবসান যেন ঘটে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকল স্তরে রাষ্ট্রের যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়, এরকম একটা আকাঙ্ক্ষায় নির্বাচনকে ঘিরেছিল। অপরদিকে জনমনের শঙ্কাও ছিল এই নির্বাচনকে ঘিরে। প্রথম দিকে ছিল যে আসলে এই নির্বাচন হচ্ছে তো 12 তারিখে, এরকম একটা, যেখানে গিয়েছে আমরা সেখানে এই কথাগুলো শুনেছি। পরবর্তীতে এরকম হয়েছে যে এই নির্বাচনটা ব্যাপক সহিংসতাপূর্ণ হতে পারে, কেননা বাইরে অস্ত্রের ছড়াছড়ি, এরকম নিউজ আসছিল, বাইরে সন্ত্রাসীরা আছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে, এগুলো নিয়ে শঙ্কা ছিল। তবে এই যেভাবে নির্বাচনটা হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন এটা হয়েছে। আর আরেকটা জিনিস আমরা দেখেছি যে এইবার যে নির্বাচনে বিজয়ের পরেই বিজয়ী দলের নেতা উনি যে পরাজিত যারা হয়েছেন তাদের কয়েকজনের বাড়িতে গিয়েছেন। তো এইটাতে মানুষ আশান্বিত হয়েছে যে আমরা ধীরে ধীরে হয়তো আমাদের যে সাধারণ রাজনৈতিক মানে গতানুগতিক রাজনৈতিক কালচার ছিল, এই সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, এগুলোর যে ঢালা অভিযোগ, সেখান থেকে বোধহয় ধীরে ধীরে বেরিয়ে আসতে যাচ্ছি। কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বা না নেওয়া, এইটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে একটা বিরোধের সৃষ্টি হলো, এবং 11 দলীয় জোটভুক্ত যারা তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানও বর্জন করলেন। তা আমরা আশা করছি সুজনের পক্ষ থেকে যে দ্রুত এই সংকটটা কেটে যাবে এবং সবাই মিলে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের গণতান্ত্রিক উত্তরণের যে অভিযাত্রা, এই অভিযাত্রা সকলে মিলে